বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জিও পলিটিক্সের সঙ্গে জড়িত দুটো বড় ঘটনা নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম খবর আসছে তুর্কি থেকে, যারা সাইপ্রাস সীমান্তের কাছে সেনার বিশাল মুভমেন্ট করে আগে থেকে দ্বিগুণ সৈন্য মোতায়েন করে ফেলেছে, আর এটা একেবারে নতুন এক যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিচ্ছে। দ্বিতীয় খবর আসছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দিক থেকে। প্রথমে ফ্রান্স, তারপর জার্মানি আর এখন ফিনল্যান্ড, এরা সবাই আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করো না, আর যদি আমেরিকা এমন করে তাহলে এমন এক নতুন জোটের জন্ম হবে যার মোকাবিলা ইউরোপীয় দেশগুলো বা আমেরিকা কোনোদিনও করতে পারবে না। এই দুই খবরকে ঘিরেই আজকের এই আলোচনা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি তুর্কিতে। মধ্য ভূমধ্য সাগরে হঠাৎ পরিস্থিতি আরো জটিল এবং বিপজ্জনক হয়ে উঠেছে। তুর্কি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। তো এতদিন উত্তর সাইপ্রাসে তুর্কির প্রায় 40,000 সেনা মোতায়েন ছিল, কিন্তু এখন ঘোষণা করা হয়েছে যে তারা এই সংখ্যা বাড়িয়ে 1 লক্ষেরও বেশি করে ফেলবে। অর্থাৎ 1974 সালের পরেই প্রথম এত বিশাল সামরিক উপস্থিতি এই অঞ্চলে দেখা যাবে। এটা একেবারে প্রতিরক্ষামূলক প্রয়োজন, আর এই পদক্ষেপ আসছে ইসরায়েলের বাড়তে থাকা হুমকির জবাবে। কিন্তু আসল অর্থে এটা শুধু প্রতিরক্ষা নয়, বরং তুর্কির একটা বড় কৌশলের অংশ। এই কৌশল হলো ব্লু হোমল্যান্ড বা নীল ভাতান ডক্ট্রিন, যার অধীনে তুর্কি ভূমধ্য সাগর এবং আসিয়ান সাগরে নিজেদের অধিকার এবং নিয়ন্ত্রণ আরো মজবুত করতে চাইছে। তো এই পদক্ষেপের মানে হলো উত্তর সাইপ্রাস আর শুধু বাফার জোন থাকবে না, বরং সেটা তুর্কির একটা স্থায়ী সামরিক ঘাঁটিতে পরিণত হবে। এখান থেকে তুর্কি শুধু স্থল নয়, সমুদ্র আকাশার জ্বালানি সম্পদ গুলোর ওপরও নিয়ন্ত্রণ তৈরি করার চেষ্টা করবে। তো এই সিদ্ধান্ত এমন এক সময় এসছে যখন গাজায় যুদ্ধ এখনো চলছে। ইসরায়েল ভূমধ্য সাগরে নিজের নৌবাহিনী এবং বিমান শক্তি আরো শক্তিশালী করেছে। ন্যাটো তো আগে থেকেই তুর্কির স্বাধীন এবং আগ্রাসী নীতিতে বিরক্ত। বিশ্লেষকদের মতে যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তাহলে এই অঞ্চল নতুন এক বড় সংঘর্ষ ক্ষেত্রে পরিণত হতে পারে। সাইপ্রাসের ইতিহাসও তো আগেই বিতর্কে ভরা। 1974 সালে তুর্কি সাইপ্রাসে সামরিক অভিযান চালায়, আর তার পর থেকেই দ্বীপটা 2 ভাগে বিভক্ত। উত্তরে তুর্কি দখল, যেটা শুধু তুর্কি স্বীকৃতি দেয়, আর দক্ষিণ অংশ অর্থাৎ রিপাবলিক অফ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং পুরো বিশ্ব একেই বৈধ মানে। গত কয়েক বছরে অবস্থাটা আরো জটিল হয়েছে, কারণ ভূমধ্য সাগরে বিশাল গ্যাসের ভান্ডার আবিষ্কার হয়েছে। এই গ্যাস সম্পদের দিকে তুর্কি, গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল এবং মিশরের সবার নজর। তাই এখন সবাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য নৌবাহিনী ও বিমান শক্তি কাজে লাগাচ্ছে। তো এখন যখন তুর্কি সেনার সংখ্যা দ্বিগুণের বেশি বাড়াচ্ছে, তখন এর মানে শুধু সেনা পাঠানো নয়, এর সঙ্গে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলও মোতায়েন করা হবে। শোনা যাচ্ছে তুর্কি টাইফুন নামে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলও আনতে পারে, যার রেঞ্জ 500 কিলোমিটারের বেশি। অর্থাৎ এগুলো উত্তর সাইপ্রাসে বসানো হলে ইসরায়েলের বহু শহরের গ্যাস প্ল্যাটফর্ম সরাসরি নিশানায় চলে আসবে। এছাড়াও তুর্কি নিজের আত্মা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলও মোতায়েন করতে পারে, যেগুলোর মারক ক্ষমতা 200 কিলোমিটারেরও বেশি। এগুলো শত্রুপক্ষের জাহাজকে সহজেই সমুদ্রে টার্গেট করতে পারবে। এর মানে ইসরায়েল এবং গ্রিসের নৌবাহিনী চিরস্থায়ী ঝুঁকির মধ্যে থাকবে। উত্তর সাইপ্রাসে আগে থেকেই বাইরাক্তার TB2 ড্রোন রয়েছে, যেগুলোর নজরদারি এবং আক্রমণ ক্ষমতা অনেক দূর পর্যন্ত পৌঁছায়। চাইলে তুর্কি আরো উন্নত আকিঞ্জি ড্রোনও মোতায়েন করতে পারে, যেগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্ট্যান্ড আপ আক্রমণে সক্ষম। এই পুরো সামরিক অবকাঠামো দেখে এক্সপার্টরা বলছেন উত্তর সাইপ্রাস এখন আনসিঙ্কেবল মিসাইল ব্যাটারি, মানে এমন এক মিসাইল ঘাঁটিতে পরিণত হবে যেটাকে ডুবানোই সম্ভব নয়। এখান থেকে তুর্কি শত্রুর নৌবাহিনী এবং জ্বালানি সম্পদ সবসময় টার্গেটে রাখতে পারবে। ইসরায়েল এই পদক্ষেপকে ভীষণ গুরুত্ব সহকারে দেখছে। তাদের কৌশলবিদরা বলছেন উত্তর সাইপ্রাস এখন তুর্কির আনসিঙ্কেবল
সাবমার্সিবল এয়ারক্রাফট ক্যারিয়ার মানে অডুবন্ত বিমানবাহী রণতরীতে পরিণত হয়েছে। অনেক ইসরায়েলি এক্সপার্ট তো গ্রিস এবং সাইপ্রাসকে নিয়ে উত্তরাংশ মুক্ত করার দাবি তুলেছেন। অন্যদিকে এই পরিস্থিতির বড় সুবিধা ভারতের হাতে আসতে পারে। সাইপ্রাস এখন নিজের সেনাশক্তি বাড়াতে ভারতের কাছ থেকে আধুনিক হাতিয়ার চাইতে পারে, একইভাবে গ্রিসও সেটা করবে। এর মানে ভারতীয় হাতিয়ারের বিক্রি ভবিষ্যতে আরো বাড়বে। এবার আসি দ্বিতীয় খবরে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব সম্প্রতি বলেছেন, যদি ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো তাদের বৈদেশিক নীতি আরো সহযোগী এবং সম্মানজনক না করে তাহলে তাদের বৈশ্বিক প্রভাব কমে যাবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমাদের এখন গ্লোবাল সাউথ মানে ভারতের মতো দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে, না হলে আসন্ন সময়ে পুরো বিশ্ব রাজনীতি বদলে যাবে। স্টাব এই বক্তব্য দেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসেদার সঙ্গে একটা যৌথ প্রেস কনফারেন্সে। তিনি বলেন, সম্প্রতি চীনে হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও সম্মেলন মনে করিয়ে দিচ্ছে যে গ্লোবাল সাউথ এখন একটা বিশাল শক্তি। তার কথার সরাসরি ইঙ্গিত ছিল আমেরিকার দিকে। তিনি বলেন, যদি আমেরিকা এবং ইউরোপ সহযোগিতামূলক মনোভাব না নেয় তাহলে তারা এই খেলায় হেরে যাবে। তো স্টাবের বক্তব্যকে অনেকেই আমেরিকার নীতির বিরুদ্ধে কটাক্ষ হিসেবে দেখছেন, বিশেষত ডোনাল্ড ট্রাম্পের সেই নীতিগুলোর দিকে যেগুলোর মাধ্যমে ভারতের মতো দেশের ওপর ভয়ঙ্কর ট্যারিফ চাপানো হয়েছিল। তো ভারতের ওপর সেই ট্যারিফ শুধু ভারত আমেরিকা সম্পর্ককেই দুর্বল করেনি, বরং আমেরিকার ভেতরেও সমালোচনা বাড়িয়েছে। এই বিষয়ে আমেরিকার জন বোল্টন ট্রাম্পকে তীব্র সমালোচনা নিশানায় রেখেছেন। তিনি বলেছেন, হোয়াইট হাউসের নীতি ভারত আমেরিকা সম্পর্ককে 10 বছর পিছিয়ে দিয়েছে। বোল্টনের মতে ট্রাম্পের কারণে প্রধানমন্ত্রী মোদী রাশিয়া এবং চীনের আরো কাছে চলে গেছে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমেরিকার এসব নীতি বেজিংকে একটা বিকল্প শক্তি হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে, যা আমেরিকার জন্য মোটেও ভালো নয়। এর আগে আমেরিকার সাবেক এনএসএ জ্যাক সুলিভানও ট্রাম্পের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, নিজের স্বার্থ আর পাকিস্তানের কারণে ট্রাম্প ভারতকে এক পাশে সরিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত আমেরিকার বিদেশ নীতিকে গর্তে ফেলে দিয়েছে। সুলেভান সতর্ক করে বলেছিলেন, ভারত হলো আমেরিকার স্বাভাবিক অংশীদার, বিশেষ করে প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং চীনের বিরুদ্ধে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে। যদি আমেরিকা ভারতকে দূরে ঠেলে দেয় তাহলে অন্য মিত্র দেশগুলো একই বার্তা পাবে যে আমেরিকার ওপর ভরসা করা জার্মানি, জাপান এবং কানাডার মতো শক্তিগুলো ভাববে যে এই অবস্থা তাদের সঙ্গেও ঘটতে পারে। তাহলে আমেরিকার প্রতি ভরসা দুর্বল হবে। সুলিভান জোর দিয়ে বলেছিলেন, আমেরিকার শক্তি সবসময় ছিল আমাদের মিত্ররা আমাদের ওপর ভরসা করে আর আমাদের কথার মান আছে। যদি এই ভরসা ভেঙে যায় তাহলে আমেরিকার বৈশ্বিক অবস্থান দুর্বল হয়ে পড়বে। এর থেকেই পরিষ্কার বন্ধুরা, এই মুহূর্তে ট্রাম্প চারিদিক থেকে চাপে পড়েছে। বিশ্বের নানান দেশ তার ওপর চাপ তৈরি করছে যেন সে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে। না হলে শুধু আমেরিকার নয়, অন্যান্য অনেক দেশের জন্য এটা একটা বড় সড় ধাক্কা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও চীনে গিয়ে বলেছেন, ভারত এবং চীনের মতো দেশকে উপেক্ষা করা বা তাদের বিরুদ্ধে ট্যারিফ বসানো কোনো দায়িত্বশীল দেশের কাজ নয়। এরা বিশ্বের বড় অর্থনীতি এবং এদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়ানো সম্ভব নয়। তবুও এত সমালোচনা সত্ত্বেও ট্রাম্পের ওপর কোনো প্রভাব পড়ছে না, বরং তিনি ভারত আমেরিকা সম্পর্ক আরো খারাপ করতে বদ্ধপরিকর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।